ভারতের প্রেসক্রিপশনে, এর প্রেসক্রিপশনে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমি চাই যে নকল মুক্ত শিক্ষা হোক, কারণ নকল একটি ছাত্রকে খারাপ খারাপ দিকে নিয়ে যায়। দরজায় করান আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে ঘিরে তরুণদের ভাবনা জানতে আমরা আছি চাঁদপুর ১ কচুয়া আসনে। এখানকার তরুণদের প্রথম ভোটার হওয়ার অনুভূতি জানতে আমরা কথা বলেছি এখানকার সকল শ্রেণী পেশার তরুণদের সঙ্গে। আলহামদুলিল্লাহ, আমি প্রথম ভোটার হয়ে আমার কাছে খুব ভালো লাগতেছে। তবে বিগত ১৬-১৭ বছর আগে আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি যে আমাদের বাচ্চা যারা ওনারা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটার যে অধিকারটা আছে তারা ঠিকমতো অধিকার আদায় করতে পারে নাই। ওনারা ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ওনাদেরকে গেট থেকে বের করে দেওয়া হইতো যে ওনাদের ভোট হয়ে গেছে। তবে আমরা আশা করি ডক্টর ইউনূস আছেন, বাংলাদেশে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন উনি উপহার দিবেন। আমরা প্রথম ভোটার কিংবা নতুন ভোটার হয়ে আমরা খুব খুশি, আমরা ভোট দিতে পারবো। আমি মনে করি একজন সংসদ সদস্য হওয়ার সর্বপ্রথম গুণ হলো তার নীতি নৈতিকতা, পারিবারিক শিক্ষা, তারপর হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা। কারণ আপনারা দেখেছেন বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার আমলে মমতাজ মার্কা এমপি দিয়ে তারা দেশ চালিয়েছে। আরেকজন দেখেছেন যে সে বাংলা রিডিং পড়তে পারে না। নীতি নৈতিকতা, পারিবারিক শিক্ষা আর শিক্ষাগত যোগ্যতা হলে সে ভালোভাবে দেশকে এগিয়ে নিতে পারবে। তাহলে দেশ উন্নত হবে, দেশের মানুষের উপকৃত হবে, আর আমরা একজন ভালো প্রতিনিধি পাবো। বিগত দিনের ভোটগুলোতে আমরা মানুষের সাধারণ পাবলিক তো ভোট কেন্দ্রে যেতে পারে না। এবার মনে হয় ইউনূস স্যার আছেন, উনি সুস্থভাবে নির্বাচন দিবেন, এটাই আমরা কামনা করি। আমার এলাকার যে নির্বাচিত প্রতিনিধি হবে ওনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে সর্বপ্রথম হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করা। আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। গত প্যাসেটিস সরকার যেই ধ্বংসলীলা চালাইছে, আপনার হচ্ছে আওয়ামী লীগ সরকার, স্বৈরাচার হাসিনা সরকার, আপনার হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে, এর প্রেসক্রিপশনে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা চাই আমাদের নির্বাচনী প্রতিনিধি যেই হয়ে আসুক না কেন, আমরা তার কাছে সর্বপ্রথম প্রত্যাশা করব হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা। দ্বিতীয়ত হচ্ছে বেকার যে সমস্যাটা আছে, আমূল পরিবর্তনের প্রয়োজন। বেকার সমস্যা যখন পরিবর্তন হয়ে যাবে, যখন বেকার থাকবে না, তখন দেখা গেছে এই দেশে আপনার হচ্ছে চাঁদাবাজি থাকবে না, মাস্তানি থাকবে না, রংবাজি থাকবে না। এই বেকার সমস্যার জন্য আমাদের এই কচুয়াতে আপনার ইকোনমিক জোন দরকার, কর্মসংস্থান দরকার। সেই প্রত্যাশা আমরা রাখবো আমাদের যেই নির্বাচনী প্রতিনিধি থাকবে। জি, যদি আপনি পররাষ্ট্রনীতির কথা বলেন তাহলে প্রথমে বলতে হয় একটা দেশের সাথে পৃথিবীর প্রত্যেকটা দেশের সুসম্পর্ক থাকা জরুরি। তার কারণ হচ্ছে যে পণ্যটা আমাদের দেশে নাই তার দেশে আছে। এখন আমাদের পররাষ্ট্র নীতি যদি ভালো থাকে তাহলে ব্যাক ট্যাক্স কম হওয়ার কারণে সেটা আমরা সুলভ মূল্যে পাচ্ছি। ফর এক্সাম্পল, আমাদের প্রতিবেশী দেশ ভারত, তাদের সাথে যখন আমাদের সম্পর্ক ভালো থাকে তখন নিত্য পণ্যের দাম, যেমন পেঁয়াজের দাম মানে অনেক কমে থাকে। আর যখন তাদের সাথে আমাদের সম্পর্ক একটু দূরত্ব বজায় হয় তখনই দেখা গেছে নিত্য পণ্যের দাম বা পেঁয়াজের দাম অনেক আকাশছোঁয়া হয়ে যায়। তিস্তা নদীর কথা বলি, আমাদের প্রতিবেশী দেশ ভারত, আমাদের যখন পানির প্রয়োজন হয় না তখন আমাদের পানি দিয়ে ভাসিয়ে দেওয়া হয়, আর যখন আমাদের পানির প্রয়োজন তখন আমাদের পানি দিচ্ছে না তারা। এই ঘুরে ফিরে একই কথা আসে, পররাষ্ট্রনীতির কথা। তো যদি এই পররাষ্ট্রনীতি ভালো থাকে তাহলে এই সমস্যাগুলো আর সামনে আসে না বা এগুলো হয় না। আবার দেখেন, যদি সৌদি আরবের কথা বলি তাহলে সৌদি আরবের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকার কারণে দেখা গেছে হাজার হাজার প্রবাসী সেখানে গিয়ে রেমিটেন্স পাঠাচ্ছে, তো আমাদের দেশ উন্নত হচ্ছে। এভাবে যদি প্রত্যেকটা দেশের সাথে আমাদের সুসম্পর্ক ভালো থাকে তাহলে আমি মনে করি আমাদের দেশ উন্নত হতে বেশি সময় লাগবে না। আসন্ন নির্বাচনে যারা সরকার প্রধান হয়ে আসবে তারা যাতে পররাষ্ট্রনীতির উপর একটু খেয়াল রাখে, যাতে পররাষ্ট্রনীতিটা শক্তিশালী হয়, তাহলে দেশ উন্নত হবে। আমি মনে করি আমাদের দেশে আইন ব্যবস্থা এবং বিচার সংস্কার করা উচিত, কারণ যদি আমরা সঠিক বিচার এবং না পাই তাহলে দেখা যাচ্ছে খুন খারাপি, ডাকাতি এবং চুরি চাঁদাই, চাঁদাবাজি এগুলো বেশি হয়। আর আমি দ্বিতীয়ত মনে করি আপনার শিক্ষা ব্যবস্থা সংস্কারটা করা উচিত, কারণ শিক্ষা ব্যবস্থা আগামীতে ছিল অনেক যে নকল ছিল, প্রত্যেক হলে নকল ছিল। আমি চাই যে নকল মুক্ত শিক্ষা হোক, কারণ নকল একটি ছাত্রকে খারাপ দিকে নিয়ে যায়। যদি নকল মুক্ত দেশ হয় তাহলে আমি আশা করি যে আমাদের অনেক শিক্ষিত লোক আছে, অনেক উপর যেতে পারবে। আমাদের এলাকায় শুধু আমাদের দেশে শুধু নকলের জন্যই অনেক পোলাপান আছে আপনার এই রাস্তাঘাটে ধূমপান করে,
মানে ভালো রেজাল্ট করেও কোনো ভালোটা চাকরি পায় না। যদি ওই ভালো রেজাল্ট করার আশা থাকে তাহলে আমি মনে করি তার কঠোর পরিশ্রম করতে হবে এবং নকল মুক্ত আমাদের বাংলাদেশ থাকতেই হবে। আমরা জেএনজি যারা আছি 24শে জুলাইয়ের যোদ্ধাদের সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া জরুরি। যেই দলে বিজয় হোক আমরা আশা রাখবো সেই দল জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা বহন খরচ করবেন, যারা মৃত্যু হয়েছেন শহীদ হয়ে গেছেন তাদের পরিবারের প্রতি সহানুভূতি দেখাবেন রাষ্ট্রের পক্ষ থেকে, আমরা এই আশা করি। অবশ্যই আমার ভোট আমি দিব, যেহেতু আমি নতুন প্রজন্মের নতুন ভোটার, অবশ্যই আমার ভোট আমি দিব। বিগত দিনে আমরা ভোট দিতে পারি নাই, আমাদের এবারকার নতুন সরকার হয়েছে, অবশ্যই আমাদের নিজের ভোট আমরা নিজেই দিব। কারণ আমরা আগে টাকার কাছে মানুষ বিক্রি হয়েছে এবং ইনশাল্লাহ এই সরকার আমলে আমরা টাকার কাছে বিক্রি হব না। আমরা নতুন প্রজন্ম, নতুন ভোট আমরা নিজের হাতে দিতে চাই এবং নিজের হাতে দিব। আসলে ডক্টর ইউনূস একজন যোগ্য মানুষ, উনি যোগ্য জায়গায় আছে, হয়তো বাঙালি ওনাকে সঠিক মূল্যায়নটা দিতে পারতেছে না যতটা উনি যোগ্য। ঠিক আছে, আসলে একটা মানুষের আলোচনা নিয়েই একটা মানুষ, আসলে ওনাকে নিয়ে যতটা সমালোচনা করা হয় আমি মনে করি তার থেকে বেশি আলোচনা করা ওনাকে নিয়ে দরকার। আমরা দেখছি 5 আগস্টের পর থেকে নিত্য পণ্য যে জিনিসগুলোর দামগুলা সবচেয়ে বেশি ব্যাপক এই জায়গায় ডক্টর ইউনূস পালাইছে। ইউনূস ক্ষমতা আসার পরে আমরা দেখছি বাজারের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলোর অনেক দাম কমছে। যেমন আমরা গত রোজাতে পেঁয়াজ খেয়েছি আপনার 120 টাকা করে কেজি। এই রোজাতে আমরা দেখেছি পেঁয়াজের কেজি হলো যে 40 টাকা থেকে 50 টাকা সর্বোচ্চ গেছে। চিনির দাম কমছে, আপনার আটার দাম কমছে। এরপর ইউনূস আসার পরে আমরা দেখছি যে প্রবাসীদের যে এই আপনার যে হয়রানিগুলো এয়ারপোর্ট কর্তৃক হয়ে থাকে এটা অনেক কমছে। আপনার এয়ারপোর্টে প্রবাসীদের থাকার লেগে একটা লাউঞ্জ করছে। এরপর হলো যে বিভিন্ন জায়গায় দেখছেন আপনারা রাস্তাঘাটেরও কাজ ধরছে, যেটা বলছে কি অনেকেই বলছে যে শেখ হাসিনা চলে গেলে এই বাংলাদেশ চালানোর মতো ক্ষমতা কারো নাই। আমরা দেখছি শেখ হাসিনা যাওয়ার পরে যেটা প্রভাব আর পরে নাই, এটা অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এটা ঠিক করে রাখছে। আর শেখ হাসিনা যা কইরা গেছে দেশের লাইগা, মানে যে খাওয়াটা খাইছে এটা যে ব্যাকআপ বর্তমান সরকার দিতে পারতেছে এটাই অনেক। আসলে ইউনূসের বদলে যদি অন্যান্য কোনো সরকার এই ক্ষমতায় আসতো তাহলে আমার মনে হয় না বাংলাদেশ এ পর্যন্ত এতটুকু থাকতো, মানে অনেক আরো ডাউন খেয়ে যেত বাংলাদেশ। আর ইউনূস সরকার যদি আমি খারাপ দিকগুলো যদি সমালোচনা করতে চাই তাহলে একটা জিনিস সমালোচনা করা লাগে। আমরা দেখছি যে 5 আগস্টের পরে যে ওই জুলাই যোদ্ধা যারা আছে তাদের পরিবারগুলো এখনো আমরা দেখছি একটু কষ্টে চলতেছে। এই দিকটা ইউনূস সরকার কি করতেছে জানি না আমরা। আর 24শে গণ অভ্যুত্থানে যারা বিরোধী ছিল তাদের বিচারে খুব দ্রুত তাদেরকে বিচারে আওতায় আনা দরকার। আসলে আমি হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমাদের এমপি হওয়া এটা স্বপ্ন। আমি যদি কখনো এমপি হই, আল্লাহ যদি কপালে রাখে, দেখেন আপনারা সর্বপ্রথম দেখেন এখনকার এমপি হওয়ার পরে ওরা ফ্যামিলি নিয়ে ঢাকা চলে যায়, ওদের ছেলে সন্তানকে এমপিকে পাঠিয়ে দেয়, ইউরোপে পাঠিয়ে দেয়, ওইখানে পড়াশোনা করায়। আমি যদি এমপি হই, আমি সর্বপ্রথম আমাদের কচুয়া শিক্ষা ব্যবস্থা উন্নত করবো। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। দেখেন এমপি হওয়ার পরে এমপি হওয়ার আগে জনগণ মানে ঘরে ঘরে যায়, বাড়িতে যায়, হাতে পায়ে ধরে। এমপি হওয়ার পরে ওদেরকে আর পাওয়া যায় না। আর আমি যদি এমপি হই, এমপি হওয়ার পরে আমি আমার এলাকার জনগণের সুখে দুঃখে পাশে থাকবো, ওদেরকে পাশে নিয়ে থাকবো, সুখে দুঃখে বিপদে আপদে সব কিছুতে ওদের পাশে থাকবো। আমি যদি কখনো এমপি হই, দেখেন এখনকার এমপি মন্ত্রীরা যারা মানে রাস্তাঘাট বন্ধ করে সাধারণ জনগণের ভোগান্তি সৃষ্টি করে, আমি যদি এমপি হই আমি সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করবো না। আমি আমার নিজের মতো যাব। আমি চাই না, আমি তো সাধারণ মানুষ, আমি তো বুঝি এমপি মন্ত্রীরা যখন রুট বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি করে কেমন কষ্ট হয় ওদের। আমি যখন এমপি হব আমি এগুলা কখনো করব না। দর্শক এতক্ষণ শুনছিলেন চাঁদপুর 1 কচুয়া আসনের তরুণদের ভাবনা, তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় জাবেদ হোসাইন, NTV অনলাইন, চাঁদপুর।